আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ এর পৃষ্ঠা 10 এবং 11 অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। অনেকগুলো বিভাগের মাধ্যমে বইটা সাজানো হয়েছে। মোট 4টি বিভাগ রয়েছে এবং প্রতিটা বিভাগেই 3-4টি করে অধ্যায় রয়েছে। যেমন ক বিভাগে রয়েছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ, তার মধ্যে রয়েছে 3টি অধ্যায়। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ, এটা রয়েছে বইয়ের 2 থেকে 11 পৃষ্ঠায়, ঠিক আছে। তো ক বিভাগ গৃহ ব্যবস্থাপনা গৃহ সম্পদ, এই বিভাগটি যখন তোমরা সম্পূর্ণ পড়া শেষ করবে তখন তোমরা যে বিষয়গুলো জানতে পারবে: গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো ব্যাখ্যা করতে পারবে, গৃহ সম্পদের শ্রেণীবিভাগ ও তালিকা তৈরি করতে পারবে, গৃহের কাজ সহযোগীকরণের কৌশল প্রয়োগ করতে পারবে, গৃহ সামগ্রী ক্রয়ের কৌশল ব্যাখ্যা করতে পারবে এবং ভোক্তা হিসেবে নিজের অধিকার ব্যাখ্যা করতে পারবে। গৃহকে আকর্ষণীয় ও মনোরম করার ক্ষেত্রে শিল্প উপাদান ও শিল্পনীতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে। তো প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ, এরকমভাবে অনেকগুলো পাঠের সমন্বয়ে হচ্ছে এক একটা অধ্যায় তৈরি করা হয়েছে। তা আমরা হচ্ছে সরাসরি অনুশীলনীতে চলে যাই। প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, কোন বিষয়টিকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয়? 4টি অপশন আছে: সংগঠন, লক্ষ্য, নিয়ন্ত্রণ নাকি পরিকল্পনা। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, লক্ষ্য। 2, গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে সাজালে নিয়ন্ত্রণের পর কোন স্তরটির স্থান? সংগঠন, পরিকল্পনা, মূল্যায়ন নাকি সিদ্ধান্ত। সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, মূল্যায়ন। নিজের অনুচ্ছেদটি পড়ো এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সচেতন গৃহিণী মনিরা সবসময় কেনাকাটা করতে যাওয়ার আগে পরিবারের সদস্যদের কার কী প্রয়োজন তা জেনে নেন এবং সর্বোচ্চ কত টাকার মধ্যে প্রত্যেকের প্রয়োজন মেটানো যায় তা চিন্তা ভাবনা করেন। 3 নম্বর প্রশ্ন, মনিরার অনুসৃত পদ্ধতিটিকে কি বলা হয়? কর্মতালিকা, বাজেট, মেনু পরিকল্পনা নাকি দ্রব্য তালিকা। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, বাজেট বলা হয়। 4, মনিরা বেগমের অভ্যাসের কারণে তার পরিবারের সদস্যদের অর্থের অপব্যবহার কমবে, প্রয়োজনীয় চাহিদা মিটবে, সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে। নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3 নাকি 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3, তিনটাই সঠিক, ঠিক আছে। অর্থাৎ অর্থের অপব্যবহার কমবে, প্রয়োজনীয় চাহিদা মিটবে, সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে। এরপরে যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, যেটা আছে তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায়। প্রথমে 1 নম্বর প্রশ্নের উদ্দীপকটা দেখে নিই। গ্রামে বসবাসকারী রহিমা তার স্বল্প আয়ে সংসারের যাবতীয় চাহিদা অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করতে চেষ্টা করেন। রান্নাঘর থেকে পানির চাপকল দূরে হওয়ায় তিনি তার বালতিতে ভরে রাখেন। রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম হাতের নাগালে মাটির তৈরি তাকে রাখেন, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না শেষ করে তিনি বাচ্চাদের নিয়ে স্কুলে যান। এই উদ্দীপকের আলোকে এখন আমাদের এই 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। ক নাম্বার, সম্পদ কি? সম্পদ হচ্ছে চাহিদা পূরণের হাতিয়ার। খ, সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? সম্পদের সীমাবদ্ধতা হচ্ছে সম্পদের একটি মৌলিক বৈশিষ্ট্য, কারণ আমরা জানি সকল সম্পত্তি সীমিত। এই সীমিত সম্পদের সীমাবদ্ধতা। আমাদের দেশের মানুষের চাহিদার তুলনায় সম্পদ কিন্তু সীমিত। গ, রান্নার পূর্বে রহিমার গৃহীত পদক্ষেপগুলো কাজ সহজ করার কোন কৌশলটির পরিচায়ক ব্যাখ্যা করো। রান্নার পূর্বে রহিমার গৃহীত পদক্ষেপগুলো কাজ সহজকরণের কলাকৌশলের পরিচায়ক। রহিমা রান্নাঘর থেকে পানির কল দূরে, তাই তিনি বালতিতে পানি ভরে রাখেন। প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম হাতের নাগালে রাখেন, এতে করে তার কাজ সহজ হয়ে যায়। সময় ও শক্তি, এই দুটি সম্পদ খুবই সীমিত, তাই সময় ও শক্তি বাঁচাতে রহিমার মতো কাজের কৌশল অবলম্বন করতে হবে। কাজ সহজকরণের কিছু কলা কৌশল আয়ত্ত করে কাজ করলে সময় ও শক্তি দুটি নিয়ন্ত্রণে আনা যাবে। প্রত্যেক কাজে নির্দিষ্ট স্থলে সরঞ্জামাদি রাখতে হবে। তাই আমরা বলতে পারি রান্নার পূর্বে রহিমার গৃহীত পদক্ষেপগুলো কাজ সহজকরণের কলা কৌশলের পরিচায়ক। পরবর্তী প্রশ্ন, ঘ নাম্বার, রহিমা গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন, এই বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো। রহিমা গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন। বাড়িঘর, জমি জমা, টাকা পয়সা, আসবাবপত্র, সরঞ্জাম ইত্যাদিকে আমরা সম্পদ হিসেবে চিনি।
একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্পদের যথাযথ ব্যবহার করা উচিত। আমাদের সময় সীমিত, একটি কাজ করতে অর্থ, সময়, দক্ষতা, শক্তি ইত্যাদি ব্যবহার করতে হয়। কাজ করার সময় দেহের সঠিক অবস্থান ও সঠিক দেহভঙ্গি বজায় রাখলে কম শক্তি ব্যয়ে কাজ করা যায়। কাজের প্রয়োজনীয় সরঞ্জামগুলো হাতের নাগালের মধ্যে রাখা উচিত। উদ্দীপকে দেখি গ্রামে বসবাসকারী রহিমার অল্প আয়ই তার সংসারে যাবতীয় চাহিদা পূরণ করতে হয়। তাছাড়া রহিমার রান্নাঘর থেকে পানির কল অনেক দূরে, তাই তিনি বালতিতে পানি ভরে রাখেন। রান্নার প্রয়োজনীয় সরঞ্জামও তিনি হাতের কাছেই রাখেন। এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি রান্না শেষ করে বাচ্চাদের নিয়ে স্কুলে যান। অতএব আমরা বলতে পারি রহিমা গৃহ সম্পদের যথাযথ ব্যবহার করেন। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। প্রথমে উদ্দীপকটা দেখে নেওয়া যাক। রসুলপুর গ্রামের মাহফুজার স্বপ্ন সফল নারী উদ্যোক্তা হবেন। এই লক্ষ্যে সে তার প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজ যেমন নকশি কাঁথা, চাদর ইত্যাদি তৈরি করে বিক্রি করেন। তার কাজের দক্ষতা দেখে ওই এলাকার মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান করে। মাহফুজা 10 জন নারীকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেন এবং তাদের দিয়ে সেলাই ঘর নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে রসুলপুর গ্রাম ও আশেপাশের এলাকায় মাহফুজার কাজের প্রশংসা অনেক। এই উদ্দীপকটির আলোকে এখন আমরা এই 4টি প্রশ্নের উত্তর দেখব। ঠিক আছে, তো চলো উত্তর দেখে নেওয়া যাক। ক নম্বর, গৃহ ব্যবস্থাপনা কি? গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি। খ, মানবীয় সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত, বুঝিয়ে লেখো। একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন সম্পদ একত্রে প্রয়োগ করা হয়। এতে দেখা যায় সময়, শক্তি, দক্ষতা, জ্ঞান, মনোভাব ইত্যাদি প্রয়োগ করতে হয়। এই সমস্ত মানবীয় গুণাবলীর একটির অভাবে মূল্যবান কাজ বা সম্পদ নষ্ট হয়ে যায়। তাই বলা যায় মানবীয় সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত। গ, কোন সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। মানবীয় এবং অমানবীয় উভয় প্রকার সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়। মাহফুজার স্বপ্ন সফল নারী উদ্যোক্তা হবেন, তাই তিনি তার প্রশিক্ষণকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছেন। তিনি হাতের নকশি কাঁথা, চাদর ইত্যাদি তৈরি করে বিক্রি করেন। তার কাজের দক্ষতা দেখে মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান করে। তারপর মাহফুজা 10 জন নারীকে প্রশিক্ষণ দেন এবং তাদের নিয়ে একটি সেলাই ঘর প্রতিষ্ঠা করে তোলেন। গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ অধ্যায়ে দেখি এক একজন মানুষ এক এক গুণে অধিকারী হয়। মানুষের মধ্যে জ্ঞান, দক্ষতা, আগ্রহ, শক্তি, মনোভাব ইত্যাদি গুণ থাকে। এ ধরনের গুণকে বলে মানবীয় সম্পদ। মানবীয় সম্পদ ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানো যায়। তাছাড়া বাড়িঘর, জমিজমা, অর্থ ইত্যাদি এক প্রকার বস্তুগত সম্পদ। এই সম্পদগুলো যথাযথ ব্যবহার করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সুতরাং আমরা বলতে পারি মানবীয় ও অমানবীয় উভয় প্রকার সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ঘ নম্বর। 2 রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে, যুক্তি সহকারে উপস্থাপন করো। 2 রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ হয়েছে, এই কথাটির সাথে আমি একমত। সম্পদ মানুষের চাহিদা পূরণের হাতিয়ার। সম্পদ সাধারণত 2 ধরনের, যেমন মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদ। সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা ও মনোভাব ইত্যাদি মানবীয় সম্পদ, আর অর্থ, বাড়ি, জমিজমা ইত্যাদি বস্তুগত সম্পদ। মানবীয় সম্পদগুলো মানুষের অন্তর্নিহিত গুণ। মানবীয় সম্পদ যথাযথ ব্যবহার করলে লক্ষ্য অর্জন করা যায়, আর বস্তুগত সম্পদ সবচেয়ে মূল্যবান ও কার্যকর সম্পদ। অর্থের বিনিময়ে আমরা বস্তুগত সম্পদগুলো সংগ্রহ করে থাকি। এই সম্পদের যথার্থ প্রয়োগে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। উদ্দীপকে দেখি মাহফুজার স্বপ্ন সফল নারী উদ্যোক্তা হবেন, তাই তিনি নিজের প্রশিক্ষণকে বিভিন্নভাবে কাজে লাগান। তার কাজের দক্ষতা দেখে মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান করেন। তিনি 10 জন নারীকে প্রশিক্ষণ দেন এবং সেলাই ঘর প্রতিষ্ঠা করেন। এভাবেই তিনি সফল হয়েছেন। তাই আমি কথাটির সাথে একমত যে 2 রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ হয়েছে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি 7ম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের 10 পৃষ্ঠা এবং 11 পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।